রবিবারের দুপুর মানেই অনিন্দর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস। সপ্তাহের এই একটি দিনই যেন তার কাছে জেলখানা থেকে মুক্তির দিন। কর্পোরেট চাকুরিজীবীদের সারা সপ্তাহের ধকলের পর বিশ্রামের জন্য এই একটি দিন রবিবার অনেক কম বলেই মনে হয়। কম করে গোটা 10 রবিবার তো অবশ্যই দরকার। 10:30টায় মায়ের ডাকে তার ঘুম ভাঙল। মা খাটের পাশেই চায়ের কাপ হাতে বসে আছেন। অনিত চোখ খুলতেই হাসি মুখে মা বললেন, অনি, এবার উঠে পড় বাবা, কত বেলা হয়ে গেল দেখ তো। অনিন্দ উঠে বসে মায়ের কোলে মাথা রেখে আবার শুয়ে পড়ল। মা স্নেহ ভরে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই যখন কলেজের ফাইনাল ইয়ারে উঠলি তখন বাবা বিশ্বনাথের কাছে বলেছিলাম, তুই যদি ভালো একটা চাকরি পাস তাহলে তোকে নিয়ে বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়ে আসবো। তুই চাকরি পেলি প্রায় 1 বছর হয়ে গেল, তাই ভাবছি এবার একদিন তোকে, তোর বাবাকে আর বোনকে নিয়ে একবার বারাণসী থেকে ঘুরে আসবো। তুই 2 দিনের জন্য ছুটি নিতে পারবি তো? শুনেই অনিন্দর মেজাজ গেল গরম হয়ে। সে একটু বিরক্তির সুরে বলল, পড়াশোনা করলাম আমি, রাতের পর রাত জেগে প্রিপারেশন নিয়ে চাকরি পেলাম আমি, আর সমস্ত ক্রেডিট পেল তোমার বিশ্বনাথ। আমারও সব ছুটি ফুটি নেওয়া যাবে, এখন কাজের অনেক চাপ। কথাটা শুনে মা যেন একটু মন খারাপের সুরে বললেন, ওরকম বলিস না বাবা, তিনি যে সব, তার ইচ্ছাতেই তো এই গোটা জগৎ চলছে। তার নামে এরকম ব্যঙ্গ করিস না বাবা। শোন না, আমার মুখ চেয়ে অন্তত একবার ঘুরে আসবি চল। অজ্ঞতা অনিচ্ছা সত্ত্বেও অনন্দকে রাজি হতে হলো। ঠিক হলো পরের শুক্রবার তারা রওনা দেবে। শনিবারটা থেকে আবার রবিবারের রাতের মধ্যে ফিরে আসবে। ছোট থেকেই অনিন্দ একটা স্বাধীন চেতা স্বভাবের। নিজে যেটা মনে করে সেটাই তার কাছে সত্য, বাকি সবার যুক্তি তার কাছে অহেতুক মিথ্যা মনে হয়। ছোটবেলায় দাদুর মৃত্যুর সময় সে পাশের এক মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে বসে অনেক করে বলেছিল তার দাদুকে বাঁচিয়ে দিতে। কিন্তু যখন সে দেখল যে ঠাকুর তার কথা রাখল না, তখন থেকে যেন ঠাকুর দেবতার প্রতি তার একটা কেমন অবিশ্বাস জন্মে গিয়েছিল। শিবলিঙ্গ তার কাছে এখন পাথরের পুতুল ছাড়া আর কিছু নয়। কিন্তু অনিন্দর মা হলো একদম বিপরীত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। অনির বয়স যখন 6 বছর, তখন অনির এক জ্যাঠামশাই, যিনি নাকি তারাপীঠে একজন গুপ্ত সাধক ছিলেন, তিনি অনির ভাগ্য গণনা করে বলেছিলেন যে অনির জীবনে নাকি অনেক সাফল্য আসবে, কিন্তু যৌবনকালে অর্থাৎ 20 থেকে 25 বছরের মধ্যে তার জীবনে একটা বিপদের সম্ভাবনা আছে। ওই সময়টা যেন একটু সাবধানে থাকা হয়। ওই জ্যাঠামশাই পরলোক গমন করেছেন প্রায় 12 বছর হয়ে গেছে। অনির বয়স এখন 24। সে তার মাকে প্রায় ঠাট্টার সুরে বলে, দেখো মা, রথিন জেঠু তো মারা গেল, আর আমারও 24 বছর বয়স হয়ে গেল, কিন্তু কোনো বিপদ তো এখনো ঘটল না। রথিন জেঠুর ভাগ্য গণনার জন্যই কলেজ লাইফে বন্ধুদের সাথে তার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এমনকি যেবার তিতলির দিদির বিয়েতে নিমন্ত্রণ ছিল, সব বন্ধুরা গেল, কিন্তু অনিকে যেতে দিল না তার মা। তিতলির কথা মাথায় আসতেই যেন অনির মাথা থেকে পা অব্দি কেঁপে উঠল। এই রে, কাল রাতে তো তিতলির সঙ্গে কথা না বলেই ঘুমিয়ে পড়েছিলাম,
আজ বোধহয় রক্ষা নেই। সঙ্গে সঙ্গেই হাতে ফোনটা তুলে হোয়াটসঅ্যাপটা খোলে অনি। তিতলির কোনো মেসেজ নেই। অনি বুঝে যায় নিশ্চয়ই ঝড় ওঠার আগের নীরবতা। ভয়ে ভয়ে কল লাগায়। কিছুক্ষণ পর কল রিসিভ হলো, কিন্তু কোনো শব্দ নেই। দুই প্রান্তের দুই মানুষ নিঃশব্দে শুধু নিজেদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনছে। মৌনতা ভঙ্গ করে অনি। অনি খুব ভালো করে জানে যে উত্তাল সমুদ্রে কিভাবে সাবধানে নৌকা চালাতে হয়। গুড মর্নিং তিতলি। শোনা, আজ বিকেলে দেখা করবি, রবীন্দ্র সরোবরে গল্প করব চা খেতে খেতে, আর সন্ধ্যায় তোর পছন্দ মতো রেস্তোরাঁতে ডিনার করব। প্রস্তাবটা যেন ম্যাজিকের মতো কাজ করলো। নিজের অভিমানের মান রাখতেই কয়েকটা গম্ভীর সুরে তিতলি বলল, কেন আমার সাথে কোথাও যেতে তো তোর ভালো লাগে না? যদিও এই অভিমান টিকল না বেশিক্ষণ। কথা মতো ঠিক হলো বিকেল 5টার সময় রবীন্দ্র সরোবরে বেঞ্চের সামনে দেখা করবে দুজন। দেখা হলে তিতলির যেন গল্পের আর শেষ হয় না। সেই গল্পের ফাঁকেই তাদের বেনারস যাওয়ার কথা তুলল অনি। তিতলিও ঈশ্বর বিশ্বাসী, তাই তিতলি অনিকে বলল, মা যখন এতবার করে বলছি তখন যা না, একবার ঘুরে আয় না, দেখবি মন প্রাণ একদম শুদ্ধ হয়ে যাবে। আরও বিভিন্ন অনেক কথার মধ্য দিয়ে প্রায় অনেকটা সময় কেটে গেল। তারপর তিতলির পছন্দের রেস্তোরাঁতে রাতের ডিনার করে তারা। অনি যখন বাড়ি ফিরছে তখন অনেকটা রাত হয়ে গেছে। সামনের একটা গলি দিয়ে কিছুটা যাওয়ার পরেই তাদের বাড়ি। গলিটা নিরিবিলি, শুধু দুটো কুকুর গলির একপাশে একটা ল্যাম্পপোস্টের নিচে শুয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোটাও ক্ষীণ হয়ে গেছে। আবছায়া মেশানো রাস্তা দিয়ে অনি দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে একটা ডাক তার কানে ভেসে এলো। একটি পুরুষের কণ্ঠ। পুরুষ কণ্ঠটি তার নাম ধরে ডাকছে। অনি ঘুরে তাকালো, দেখলো একজন প্রায় বছর 70-এর বৃদ্ধ মানুষ। পরনে একটা হালকা হাফ আদা হলুদ রঙের পাঞ্জাবি ও ধপধপে সাদা পাজামা। গৌড় বর্ণ, এমনকি চুলগুলোও সাদা। মানুষটাকে দেখে এই কেমন যেন চেনা চেনা লাগলো অনিন্দর, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। অনিন্দ জিজ্ঞাসু দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল, কোনো কথা বলল না। বৃদ্ধ মানুষটি আস্তে আস্তে তার কাছে এগিয়ে এসে অনিন্দর কাঁধে হাত রাখল আর বলল, অনিন্দ, তুমি আমাকে চিনবে না। শুনলাম তুমি নাকি বেনারস যাচ্ছ। অনিন্দ এতেও কোনো উত্তর দিল না। বৃদ্ধটি আবার বলল, ভগবানের ওপর পূর্ণ আস্থা রেখো, তিনি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করিবেন। এই কথাটি বলেই বৃদ্ধ মানুষটি যেই পথ দিয়ে এসেছিল আবার সেই পথেই ফিরে গেল। অনিন্দ মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো পাগল হবে। রবীন্দ্র সরোবরে তিতলিকে যখন কথাগুলো বলছিল নিশ্চয়ই আশপাশ থেকে শুনেছে, তাই হয়তো অনিন্দর লোকটাকে চেনা চেনা লাগলো। যথারীতি পরের শুক্রবার তারা রওনা দিল বারাণসীর উদ্দেশ্যে। সন্ধ্যায় বারাণসী স্টেশনে নেমে প্রথমেই একটা হোটেল বুক করে সেখানে ফ্রেশ হয়ে সকলে মিলে গেল দশাম্বমেধের ঘাটে। অনিন্দর হঠাৎ চা খাওয়ার ইচ্ছা হওয়ায় সে উঠে গিয়ে এক কাপ চা কিনে ঘাটের ধার বরাবর আস্তে আস্তে
হাঁটতে আরম্ভ করলো। মন্দ লাগছে না তার। প্রতিদিন অফিসে কাজের চাপ, বসের মুখ ছামটা, এসব শুনতে শুনতে জীবনটা যেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল। দুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করলে অতি বাকি। এইসব কথা চিন্তা করতে করতে হঠাৎ অনিন্দর পায়ের তলায় কি যেন একটা ঠেকলো। অনিন্দ নিচের দিকে তাকাতেই দেখতে পেল একটা 3-4 ইঞ্চি লম্বা লকেট। সে নিচু হয়ে লকেটটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। এমন অদ্ভুত লকেট সে তো আগে দেখেনি। লকেটটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো লকেটটির আকার অনুসারে একটু বেশি ভারী লাগছে। লকেটটিতে একটি নারী মূর্তির অবয়ব দেখা যাচ্ছে, আর সেই নারী মূর্তির 2 চোখে চকচকে দুটো পাথর জ্বলজ্বল করছে। লকেটটা দেখে অনিন্দ সত্যি একটু অবাক হয়ে গেল, তার সাথে অনেকটা খুশিও হলো। সে সঙ্গে সঙ্গে তার গলায় রূপোর যে চেইনটা রয়েছে তার সাথে লকেটটা পরে নিল। লকেটটা গলায় পরতেই জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যেও যেন তার গোটা শরীরে একটা হিমেল স্রোত বয়ে গেল। চায়ের শেষ চুমুক দিয়ে হাতের কাপটা ফেলে দিয়েই যখন সে ফিরতে যাচ্ছে, তখনই দেখল তার পিছনে একজন অঘরী সাধু দাঁড়িয়ে রয়েছে। গোটা গায়ে ভস্মের প্রলেপ, মাথায় জটা, এক মুখ দাড়ি, পরনে শুধু একটি গেরুয়া রঙের কাপড়ের টুকরো, লজ্জা নিবারণের জন্য ব্যবহার করা হয়েছে। সেই সাধু জলজলে দৃষ্টিতে অনিন্দর গলার লকেটের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে সাধুটি বলল, ওই লকেটটা খুলে দে। কেন? এই লকেট কি আপনার? না রে মূর্খ, ওই লকেটটা যার, যদি সে জানতে পারে তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি ওই লকেটটা খুলে গঙ্গায় ছুঁড়ে ফেলে দে। কথা বলেই সেই সাধুটি নিজের হাত বাড়িয়ে সেই লকেটটা খুলে নেবার জন্য উদ্ধত হলো। অনিন্দ পিছিয়ে গিয়ে গলার স্বরকে আরো একটু কঠিন করে বলল, দেখুন সাধু বাবা, আমি চাই না একজন সাধুর সাথে হাতাহাতি করতে, তাই আমার লকেটে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এটি যার লকেট, আপনি যদি তাকে চেনেন তাহলে ডেকে আনো, আমি তাকে ফেরত দিয়ে দেব, তো আপনার হাতে কখনোই দেব না। সাধু বাবা হঠাৎ যেন একদম শান্ত হয়ে গেলেন। চোখগুলো বড় বড় করে খুব ভীত স্বরে আস্তে আস্তে কি সব বলতে লাগলেন। অনিন্দ এবার অধৈর্য হয়ে সেই সাধু বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেখান থেকে চলে এলো। পরদিন সকালে বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়ে বিকেলে তারা গেল কাল ভৈরবের মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে রাতে ট্রেন ধরে রবিবার সকালে তারা আবার ফিরে এলো তাদের বাড়িতে। সেদিনের সেই গলির পাগলের কথা কিংবা দশম্বমেধ ঘাটে সেই অঘরী সাধুর কথা কোনোটাই সে তার মাকে বলেনি। মা এমনিতেই এসব অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তার ওপর যদি এই সব কথা শোনে তাহলে আর দেখতে হবে না। তাই এই ব্যাপারে কোনো আলোচনাই করেনি অনিন্দ। পরদিন অর্থাৎ সোমবার যখন সে অফিস থেকে ফিরছে, ঠিক সেই গলির মাঝখানে অনিন্দ দেখল রাস্তার ঠিক মাঝখানে একটা কি শুয়ে আছে। আবছায়া অন্ধকার যেন আরো জমাট বেঁধে আছে সেই স্থানটাতে। অনিন্দ হঠাৎ যেন একটু ভয় করতে শুরু করলো। যদিও সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু এমন পরিস্থিতিতে ভয় পাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। তবুও নিজেকে
অনেকটা শক্ত করে আস্তে আস্তে সে এগিয়ে যেতে লাগলো। কালো বস্তুটার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো সে। লাইটের আলোটা পড়তেই হঠাৎ যেন চমকে উঠল অনিন্দ। এ কি? এ যে একটা কুকুর। তবে এমন কালো কুকুর সে জীবনে কখনো দেখেনি। সাক্ষাৎ অন্ধকারের প্রতিমূর্তি হয়ে যেন রয়েছে কুকুরটা। গায়ে আলো পড়তেই কুকুরটা উঠে দাঁড়ালো, আর তখনই অনিন্দ লক্ষ্য করল কুকুরটির একটি পায়ে একটু চোট লেগেছে, তাই সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। অনিন্দর খুব মায়া হলো। সে মনে মনে ভাবল, কুকুরটাকে তো এই গলিতে কখনো দেখেনি, নিশ্চয়ই অন্য কোথা থেকে এসেছে। এই অবস্থায় একে এখানে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না, তাহলে অন্য কুকুরে মেরে ফেলবে। অনিন্দর খুব মায়া হলো। অনিন্দ আর সময় নষ্ট না করে কুকুরটাকে কোলে করে বাড়ি নিয়ে যেতে চাইল। যখন সে কুকুরটিকে তুলতে গেল, অনিন্দর মনে হলো কুকুরটি যেন একটু বেশি ভারী। যাই হোক, তাও অনেক কষ্ট করে সে কুকুরটাকে নিয়ে তাদের বাড়ির বারান্দায় শুইয়ে দিল। কলিং বেলটা বাজাতেই মা দরজা খুলে সামনে কুকুরটিকে দেখেই তো একদম বাড়ি মাথায় তুলে দেওয়ার জোগাড়। কোত্থেকে ধরে নিয়ে এসেছিস সেটাকে? যা, এক্ষুনি বার কর ঘর থেকে। ছি ছি ছি, কোথাকার না কোথাকার কুকুর, কি না কি খেয়েছে, তাকে ধরে একদম বারান্দায় তুলে দিলি। দেখো মা, তুমি বললে বলে আমি তোমার কথা রাখতে বেনারস থেকে ঘুরে এলাম। এখন তুমি আমার কথাটা অন্তত রাখো। যতদিন কুকুরটার পা ভালো না হয় ততদিন ও এখানেই থাকুক। অনিন্দর মনে হলো কুকুরটার একটা নাম দেওয়া উচিত। বিশ্বনাথের প্রতি কিছুটা ব্যঙ্গ করেই মাকে বলল, মা, বলার জন্য একবারটি দুধ নিয়ে এসো। মা কটমট করে অনিন্দর দিকে তাকিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। রাতের ডিনার সেরে বিছানায় শুতে যাওয়ার আগে অনিন্দ আর একবার ভোলাকে দেখতে এলো। তখনও সে একইভাবে শুয়ে আছে। বিছানায় শুয়ে তিতলির ফোনটা তুলে তিতলির প্রথম কথা। কেমন ঘুরলে অনি? অনিন্দ তাকে বলল সেই লোকটার কথা, সেই লকেটটার কথা, অঘরীর কথা, আর আজকে ভোলার সাথে দেখা হওয়ার কথা। সবটা শুনে তিতলি যেন একটু ভয় পেয়ে গেল। ধরা ধরা কণ্ঠে তিতলি বলল, অনি, তুই লকেটটা সঙ্গে করে নাই আনতে পারতিস। আমি শুনেছি জানিস, এইসব নাকি অভিশপ্ত হয়। কি দরকার ছিল বলতো এই লকেটটা আনার? এখন যদি কোনো বিপদ ঘটে। অনি কিছুটা ঠাট্টার সুরেই বলল, দেখাই যাক না কি বিপদ ঘটে। ভূতপ্রেত তো আর কোনোদিন দেখতে পেলাম না। এই লকেটের টানে যদি কোনো ভূতের সামনাসামনি সাক্ষাৎ হয় তাহলে আর মন্দ কি। এই বলে অনি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমটা যে কখন ভেঙে গেছে অনি জানিই না। ফোনটা হাতে নিয়ে অনি দেখল ফোনের ঘড়িতে সময় দেখাচ্ছে রাত তখন 2:30। জানলার বাইরে কিসের যেন একটা মৃদু শব্দ শোনা যাচ্ছে। চোর টোর এলো নাকি? অনি বিছানার ওপর উঠে বসল। ঘরের ভেতরে একটা হালকা লাল আলো। অনিন্দ ঘাড় ঘুরিয়ে আলোর উৎস খোঁজার চেষ্টা করছে। চারিদিক দেখে হঠাৎ যে দৃশ্য তার চোখে পড়ল তা দেখে তার গোটা শরীরে একটা মৃদু কম্পন অনুভব করল সে। আলোটা আর কোথাও থেকে নয়, বেরোচ্ছে তার বুকের কাছে ঝোলা সেই লকেটটা থেকে। কিছুটা ভয় আর অনেকটা অবাক হয়ে এক দৃষ্টে লকেটটার দিকে
তাকিয়ে রইল কিছুক্ষণ। জানালার বাইরে শব্দটা হয়েই চলেছে। কিছু একটা মুচড়ে ভেঙে ফেললে যেমন একটা কড়মড় করে শব্দ হয়, ঠিক তেমন। তাহলে কি ভোলা কিছু খাচ্ছে? কিন্তু ও তো আছে বারান্দার দিকে। অনিন্দর ঘরের পেছন দিকে আছে একটা ডোবা। অনিন্দ বিছানা থেকে নেমে সোজা গেল বারান্দার দিকে। ভোলা ঠিক আছে কিনা দেখাটা খুবই দরকার। বারান্দার দরজাটা খুলেই অনিন্দ চমকে উঠল। বারান্দায় ভোলা নেই। অনিন্দ তাড়াতাড়ি ঘরে এসে জানালা দিয়ে টর্চের আলো ফেলল বাইরে। চারিদিক ভালো করে নিরীক্ষণ করেও কিছু দেখতে পেল না সে। আবার খাটে এসে বসলো অনি। হঠাৎ তার খেয়াল পড়ল লকেটটার কথা। বুকের দিকে তাকাতেই দেখলো কোথায় লালাভা, ঘর তো পুরো অন্ধকার। নিজের ওপর হাসি পেল তার। ঘুমের ঘোরে কি সব আজগুবি চিন্তা। লকেটটা একবার ভালো করে দেখে সে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল পরের দিন সকালে তাদের বাড়ির কাজের মাসির চিৎকারে। সকাল সকাল বাড়িতে এত চেঁচামেচি শুনে খানিক কৌতূহলে বাইরে বেরিয়ে এলো অনিন্দ। বাইরে বেরোতেই সে দেখলো কাজের মাসি একটা লাঠি নিয়ে ভোলাকে মারার জন্য উদ্ধত হয়েছে। অনিন্দ তাড়াতাড়ি গিয়ে ভোলার সামনে দাঁড়ালো আর কাজের মাসিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মাসি? তুমি ওকে মারতে যাচ্ছ কেন? দেখো না খোকা বাবু, কোথাকার একটা কুকুর এসে কি কাণ্ডটাই না করেছে। আমি গেছিলাম ছাদে কাপড় শুকোতে, হঠাৎ একটা কাপড় হাত থেকে পড়লো সোজা পিছনের ডোবাটার পাশে। যেই আমি ছাদ থেকে নেমে কাপড়টা কুড়লুম, মা গো মা, আমার কাল রাতের ভাত উঠে আসার জোগাড়। বাকিটা নাই বললুম। তুমি তুমি নিজেই চলো না, দেখবে চলো। এই বলে হাতের লাঠিটা নিয়ে মাসি বাড়ির পিছনের দিকে হাঁটতে শুরু করলো। কি হয়েছে জানার ইচ্ছায় অনিন্দ তাকে অনুসরণ করতে লাগলো। আর গিয়ে সে যে দৃশ্য দেখলো তাতে আরো বমি উঠে আসার জোগাড়। অনিন্দর ঘরের জানালার ঠিক নিচেই কিসের যেন একটা অবশিষ্ট পড়ে আছে। সেটা যে কোন প্রাণীর দেহাবশেষ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রাণীটা কি সেটা বোঝার কোনো উপায় নেই। চারিদিকে শুধু নাড়ি ভুড়ি আর চাপ চাপ রক্ত ছড়িয়ে আছে। মাসি বলল, এ এ নিশ্চয়ই ওই 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 হতভাগা কুকুরের কাজ। আমি আমি এক্ষুনি এক্ষুনি ওকে লাঠি পেটা করে বাড়ি থেকে বিদায় করবো, দাঁড়া। বলেই হাতের লাঠি উঁচিয়ে আবার সে বারান্দার দিকে অগ্রসর হলো। অনিন্দ তার পিছু পিছু এসে মাসিকে বলল, তুমি ভিতরে যাও মাসি, আমি দেখছি। বলেই হাত থেকে লাঠিটা নিয়ে নিল। মাসি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভিতরে চলে গেল। অনিন্দ হাতের লাঠিটা ভোলার কাছে নিয়ে তার সামনে দাঁড়ালো। পাশে বসতেই ভোলা লেজ নাড়তে নাড়তে অনিন্দর মুখের দিকে তাকিয়ে রইল। অনিন্দর হঠাৎ কাল রাতের কথা মনে পড়ল। তাহলে কি সত্যি সত্যি ভোলা কোনো পশুকে টেনে ধরে নিয়ে এসে খেয়েছে? খেতেই পারে, রাস্তার কুকুর। ব্যাপারটাকে অতটা আমল দিল না সে। হঠাৎ তার মনে পড়ল, এই রে, অফিসের এত লেট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আর দেরি না করে ঝটপট করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে পড়ল। আজকে তিতলিকে লকেটটা দেখাতে হবে। অফিস শেষে একটা ক্যাফেতে দেখা করলো তারা। 2 কাপ ক্যাপুচিনো অর্ডার করে দিল অনিন্দ। গরম কাপে চুমুক দিয়ে কিছুটা নাটকীয় ভঙ্গিতে গলার লকেটটা খুলে তিতলির হাতে দিল সে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতলি।
লকেটের নারী মূর্তির মুখের নিষ্ঠুরতার দৃষ্টি দেখে বুকটা যেন তার হালকা হয়ে গেল, যেন সাক্ষাৎ নরকের কোনো পিশাচিনীর প্রতিমূর্তি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তিতলি। লকেটটা অনিন্দর হাতে ফিরিয়ে দিয়ে বলল, এই বিচ্ছিরি দেখতে লকেটটা তুই পড়িস না অনেক, তুই ওটা ফেলে দি। তোর যদি লকেট পরে এতই শখ থাকে, আমি তোকে একটা সুন্দর লকেট কিনে দেবো, তুই সেটা পরবি। এটা তুই আর রাখিস না। তিতলির কথাটা সম্পূর্ণই অগ্রাহ্য করে অনিন্দ গলাতে লকেটটা পরতে পরতে বলল, যতদিন না এই লকেটের মালিক এসে লকেটটা ফেরত নিয়ে যায়, ততদিন এই লকেট আমি খুলছি না। এই কথা বলে পকেট থেকে ওয়ালেটটা বার করে টেবিলের ওপর বিল পেমেন্ট করে উঠে দাঁড়ালো অনিন্দ। চল, অনেক রাত হয়ে গেছে, এবার ফেরা যাক, হয়তো তোর মা বাবা আবার চিন্তা করবে। তিতলি আর কথা না বাড়িয়ে ক্যাফে থেকে বের হয়ে গেল। রাত প্রায় 10টা হয়ে গেছে। অনিন্দ বাড়ির পথে হাঁটা দিতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন সে সেই গলির মুখে এলো, হঠাৎ যেন তার গাটা গুলিয়ে গেল। কোত্থেকে একটা বিশ্রী রকমের গন্ধ আসছে। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিয়ে হাঁটতে শুরু করলো আবার। বেশ খানিকটা পথ হাঁটার পর তার কেমন জানি মনে হলো তার পিছনে বোধহয় কেউ একটা আসছে। দাঁড়িয়ে পড়ল অনিন্দ। চোর ডাকাত নয় তো? পিছনে না তাকিয়ে আরো দ্রুত পায়ে চলতে থাকলো সে। আরো বেশ কিছুটা পথ হাঁটার পর অনিন্দ লক্ষ্য করলো পিছনের পায়ের আওয়াজটা থেমে গেছে। মনে কিছুটা সাহস নিয়ে সে পিছনে তাকালো। কই, কোথাও তো কেউ নেই। মনের ভুল ভেবে সে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটা আরম্ভ করতে যাবে। সামনের দৃশ্যটা দেখে তার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে চলে এলো। অনিন্দ দেখল সে এখনো গলির রাস্তার মুখেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এতক্ষণ তাহলে কোন রাস্তা দিয়ে হাঁটছিল সে? হাতের ফোনের দিকে তাকিয়ে দেখলো 10:30 বাজে। গলি থেকে তার বাড়ি যেতে মাত্র 1-2 মিনিটই সময় লাগে। অনিন্দ বুঝল সে প্রায় 20 মিনিট ধরে একই জায়গার মধ্যে হেঁটে চলছিল এতক্ষণ। হঠাৎ সে লক্ষ্য করলো তার বুকের লকেটটা থেকে আবার সেই লাল রঙের আভাটা ছড়িয়ে পড়ছে। এবার তার সত্যি খুব ভয় করতে লাগলো। পচা গন্ধটা আরো প্রকট হয়ে উঠেছে। ভূত, প্রেত, ঈশ্বর এসবে অবিশ্বাস সে, নাস্তিক। এবার সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটতে আরম্ভ করলো। প্রতিবারই গলি থেকে বেরিয়ে দেখে সে পুনরায় একই গলির মুখে এসে দাঁড়িয়ে আছে। আর পারছে না অনিন্দ, বুকটা যেন ফেটে যাবে তার। সে বুঝতে পারছে সে এমন কোনো গোলক ধাঁধায় আটকে পড়েছে যার থেকে হয়তো বেরোবার কোনো পথ নেই। সে শক্তিটুকু দিয়ে সে আবার চেষ্টা করলো ছোটার, কিন্তু না, আর পারল না। কিছুটা রাস্তা ছোটার পরেই মাটির ওপর আছাড় খেয়ে পড়ল অনিন্দ। তারপর তার আর কিছু মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরতে সে দেখল সে তার বিছানার ওপর শুয়ে আছে। মাথার কাছে তার মা চিন্তিত দৃষ্টিতে তার দিকে চেয়ে বসে আছে, আর পায়ের কাছে দাঁড়িয়ে আছে কাজের মাসি আর বোন। পরবর্তী ঘটনাটা বোনের মুখ থেকে শোনে অনিন্দ। আসতে দেরি হচ্ছে দেখে অনিন্দর বাবা টর্চ হাতে একটু এগিয়ে যান গলির দিকে। সেখানে গিয়ে দেখেন অনিন্দ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর ভোলা খুব মনোযোগ সহকারে অনিন্দকে শুঁকছে। অনিন্দর বাবা কাছে যেতেই ভোলা মুখে একটা হিংস্র গড়গড় শব্দ করে চলে গেল সেখান থেকে।
তখন আশপাশ থেকে দু একজনকে ডেকে সবাই ধরাধরি করে আর কি অনিন্দকে ঘরের খাটে এনে শুইয়েছে। সবটা শুনে অনিন্দ কোনো মন্তব্য করল না, শুধু এক দৃষ্টিতে বাইরের জানালা দিয়ে তাকিয়ে রইল। সেদিন আর অফিস যায়নি অনিন্দ। সকালে ডাক্তার এসে তাকে দু একদিন একটু রেস্ট নিতে বলেছে। তাই দুপুরবেলা খাওয়া শেষ করে বিছানায় একটু শুয়ে পড়ে সে। ঘুমের মধ্যে সে দেখল একটা ভয়ঙ্কর স্বপ্ন। অন্ধকার রাত, কেউ নেই। অনিন্দ দাঁড়িয়ে আছে সেই গলির ঠিক মাঝখানে ল্যাম্পপোস্টের তলায়, আর তার সামনেই সাক্ষাৎ বৃদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কালো কুচকুচে কুকুর। কুকুরটাকে সে খুব ভালো করেই চেনে, কারণ এই কুকুরটাকেই সে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। কিন্তু যে ভোলাকে সে দেখেছে, সেই ভোলা আর এই ভোলার মধ্যে অনেক পার্থক্য। কুকুরটার চোখগুলো আগুনের মতো জ্বলছে, মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে রয়েছে দাঁত। শিকারকে সামনে পাওয়ার আনন্দে যেন পশুটার মধ্যেও রয়েছে একটা ক্রূর হাসি। অনিন্দ কিছু বুঝে ওঠার আগেই তার গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল কুকুরটা। এমন সময় হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। এসির মধ্যেও গোটা শরীর যেন তার ঘামে ভিজে গেছে। বালিশের পাশ থেকে ফোনটা তুলে তিতলিকে একটা ফোন করে এসব কথা জানায় সে। তিতলির সাথে সবটা শেয়ার করে মনটা যেন একটু হালকা হলো ওর। বিকেল হয়ে এসেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে টিভির ঘরে এসে বসলো অনিন্দ। টিভির পেছনের দিকে একটা তাক, আর সে তাকের উপর একটা বাক্স রাখা। কিভাবে সময় কাটবে ভাবতে ভাবতে সেই বাক্সটার দিকে এগিয়ে গেল সে। বাক্সটা সে আগে বহুবার দেখেছে, কিন্তু কখনো খুলে দেখার ইচ্ছে জন্মায়নি। কিন্তু আজ একটু সময় কাটানোর জন্যই বাক্সটা খুলল অনিন্দ। ভেতরে এক গাদা পুরনো দিনের বই। বই পড়ার প্রতি কখনোই তার খুব একটা বেশি ভক্তি ছিল না, তাই খানিক অবহেলার সাথেই বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলো সে। এগুলো যে কোনো বিশেষ ধরনের পুঁথি তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটা পুঁথির প্রথম পাতায় পুঁথির মালিকের নাম বড় বড় করে লেখা রয়েছে, শ্রী শ্রী রথীন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। অনিন্দর বুঝতে বাকি রইল না এটা রথীন জেঠুর বাক্স। পুঁথিগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, তাই খুব সাবধানের সঙ্গেই পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে থেমে গেল সে। পাতার মাঝে একটা ফটো। ফটোটাকে হাতে তুলে ভালো করে দেখতে গিয়ে অনিন্দের গোটা শরীর গরম হয়ে গেল। ফটোর লোকটাকে সে চেনে। কিছুদিন আগেই এই বৃদ্ধ লোকটাকেই সে অফিস থেকে ফেরার পথে গলির মোড়ে দেখেছিল। এই লোকটাই সেদিন তার সাথে কথা বলেছিল। অনিন্দর মাথা আর কাজ করছে না। এসব এসব কি ঘটছে তার সাথে? এ কি সত্যি অলৌকিক কিছু, যার কোনো ব্যাখ্যা নেই? হঠাৎ বাইরে মায়ের চেঁচানি, আর তার সাথে একটা কুকুরের আর্তনাদ। ছুটে বাইরে বেরিয়ে দেখে মা লাঠি হাতে ভোলাকে তাড়ানোর চেষ্টা করছে, আর ভোলা মুখে একটা গড়গড় শব্দ করে মায়ের দিকে তাকাচ্ছে। অনিন্দ বুঝল যে সে আসার আগে ভোলা বেশ কয়েকবার লাঠির বাড়ি গা খেয়েছে। অনিন্দ এবার তার মাকে বাধা দিল না। ভোলা অনিন্দর দিকে একবার তাকালো, তারপর মুখে একটা শব্দ করতে করতে সেখান থেকে চলে গেল। ঘরে ফিরে মা অনিন্দকে ডাকলো। অনিন্দ মায়ের কাছে যাওয়ার পর মা রাগান্বিত স্বরে তাকে বলল, তিতলি আমাকে সব বলেছে। তুই এত কিছু ঘটনা
এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলিস? ওই লকেটটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই কুকুর আবরটা বিদায় হয়েছে, এবার এই লকেটটাকেও বিদায় কর। তোকে আমার দিব্যি অনি, তুই এখনই ওই লকেটটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আয়। মায়ের এমন কথা শোনার পর তো আর কোনো উপায় থাকে না। মাতৃ আজ্ঞা পালন করার জন্য অনি বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে লকেটটাকে ছুঁড়ে ফেলে দিল। সেদিন আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। রাতে ঘুমটাও বেশ ভালোই হলো। পরদিন সকালে উঠে বাড়ির বাইরে বেরিয়ে অনিন্দ হয়তো ভেবেছিল যে সে দেখবে ভোলা বসে আছে, কিন্তু না, ভোলাকে সে কোথাও দেখতেই পেল না। অনিন্দ বুঝল কালকে লাঠির বাড়ি খেয়ে সে হয়তো আর এদিকে আসবে না। মনটা খারাপ হয়ে গেল অনিন্দর। সত্যি কি কুকুরটার কোনো দোষ ছিল, নাকি সবটাই কাকতালীয়? এখন তো ভোলাও নেই আর লকেটটাও নেই। দেখাই যাক কোনো অদ্ভুত ঘটনা বা কোনো অলৌকিক কিছু ঘটে কিনা। অনিন্দর মন থেকেও আস্তে আস্তে ব্যাপারটা মুছে গেল, আবার নিজের কর্পোরেট লাইফে ব্যস্ত হয়ে পড়ল। তেমনই এক শনিবার রাতে অফিস থেকে ফিরে ডিনার সেরে বিছানায় শুতে গেল অনিন্দ। কাল রবিবার, সকালে অনেকক্ষণ ঘুমোতে পারবে এই ভেবে ফোনে একটা ক্যাকটাস ব্যান্ডের গান চালিয়ে শুনতে শুনতে সে যে কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানতে পারেনি। হঠাৎ সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই গলিটার ভিতর, আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে একজন 70 বছরের বৃদ্ধ। পরনে একটা হালকা হলুদ রঙের হাফাতা পাঞ্জাবি আর সাদা ধপধপে পাজামা। এবারে আর চিনতে কোনো অসুবিধা হলো না, এ সেই রথিন জেঠু। অনিন্দ বলল, জ্যাঠামশাই, আপনি হঠাৎ এখানে? হ্যাঁ অনিন্দ, সাধনা শেষ করে যখন বাড়িতে ফিরেছিলাম তখন তুমি অনেক ছোট। তোমার ভাগ্য গণনা করে আমি তোমার মাকে বলেছিলাম তোমার একটি বিপদ আছে, আর এখন তোমার সেই বিপদের সময় আবার এসেছি তোমাকে সাবধান করতে। তুমি বেনারস থেকে যে লকেট নিয়ে এসেছো, ও লকেট কার জানো? উদ্যমরেশ্বরের তন্ত্রে 36টি যক্ষিণীর বর্ণনা দেয়া রয়েছে। তার মধ্যে একজন হলেন হামসি। এই হামসির দুজন সহচরী আছে, একজন হলো শাকিনী এবং অপরজন দক্ষিণী। এই লকেটের আসল মালিক হলো শাকিনী। লকেটটাকে নিজের শিকার ধরার ফাঁদের মতো ব্যবহার করে এই পিশাচিনী। কোনো ব্যক্তি যদি ভুল করেও একবার এই লকেট নিজের গলায় ধারণ করে, তার পর মুহূর্ত থেকেই শিকারের পিছু নিতে শুরু করে সে। তারপর ঠিক সময় বুঝে নিজের শিকারকে হাতের মুঠোয় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের রক্তের তৃষ্ণা নিবারণ করে ওই নরকের কীট। তুমি যতই তার থেকে পালাতে চাও, সে তোমার পিছু ছাড়বে না। তুমি হয়তো ভাবছো যে সব ঠিক হয়ে গেছে, তাই না? কিন্তু কিছুই ঠিক হয়নি অনিন্দ। সাপ যেমন বড় শিকার ধরার আগে নিজেকে তৈরি করে, ঠিক তেমনই এই পিশাচিনী নিজেকে তৈরি করছে শেষ মরণ কামড় দেওয়ার জন্য। কাল অমাবস্যা। আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে কালকেই এই লকেটের মালিক নিজের লকেট ফিরিয়ে নিতে আসবে। কাল তোমাকে অনেক সাবধানে থাকতে হবে অনিন্দ। পরমেশ্বরের উপর বিশ্বাস রেখো, তিনি পারেন একমাত্র তোমার এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে। কিন্তু জ্যাঠামশাই, আমি যে সেই লকেটকে নিজের হাতে ফেলে দিয়ে এসেছি। তোমাকে বললাম না বাবা, তুমি যতই পালাবার চেষ্টা করো, সে তোমার পিছু ছাড়বে না।
একবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখো তো অনিন্দ, তোমার গলায় লকেটটা আছে কিনা। থাকবে না জানা সত্ত্বেও জ্যাঠামশাইয়ের দৃষ্টি লক্ষ্য করে ঘাড়টা একটু নিচু করে নিজেকে বুকের দিকে তাকাতেই অনিন্দ আবার পেটের কাছটা খালি হয়ে এলো। তার রূপোর চেনে ঠিক আগের মতোই ঝুলছে সেই লকেটটা। হঠাৎ ঘুম ভেঙে গেল অনিন্দর। ধড়মড় করে বিছানায় উঠে বসলো সে। জানালা দিয়ে সূর্যের আলো পড়ছে ঘরের ভিতর। সকাল হয়ে গেছে। অনিন্দ বুঝল সে স্বপ্ন দেখছিল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে মুখ ধোয়ার সময় আয়নার দিকে চোখ পড়তেই পাথর হয়ে গেল অনিন্দ। আয়নায় সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার গলায় রূপোর চেনের সাথে ঝুলছে সেই লকেটটা। সকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা করে আছে। অনিন্দ মনে মনে ভাবল কাল রাতের স্বপ্নে জ্যাঠামশাইয়ের কথাগুলো। দীর্ঘশ্বাস ফেলল অনিন্দ। সেদিন সেই অঘোরের কথা না শুনে কত বড় ভুল যে সে করেছে এখন সে খুব ভালো করেই বুঝতে পারছে। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। আজ তার জীবনের হয়তো শেষ দিন। মাকে বা তিতলিকে কিচ্ছু বলা যাবে না। তিতলিকে ফোন লাগায় অনিন্দ। শেষবারের মতো একবার দেখা করতে ইচ্ছে করছে তার। তিতলি ফোনটা তুললেই অনিন্দ বলল, একবার আমাদের বাড়ির পাশের যে শিব মন্দিরটা আছে সেখানে আয়, খুব দরকার। তিতলি অবাক হয়ে যায়। এত জায়গা থাকতে শেষে কিনা শিব মন্দিরের সামনে? কারণ জিজ্ঞাসা করায় অনিন্দ বলল, দেখা কর, সবটা বলছি। 30 মিনিট পর তারা দুজনে শিব মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলো। তিতলির কাছে আজ এক অন্য অনিন্দ দাঁড়িয়ে আছে। তিতলির হাত ধরে মন্দিরে ঢুকল সে। শিবলিঙ্গের সামনে বসে তিতলির দিকে তাকিয়ে আছে। অনেক কিছু বলতে ইচ্ছা করছে তিতলিকে, কিন্তু পারছে না। নিয়তির কি নির্মম পরিহাস। তিতলি জিজ্ঞাসা করলো, বল এবার কি বলবি? অনিন্দ আর পারল না। তিতলির হাতটা ধরে হাউ হাউ করে কান্নায় ফেটে পড়ল সে। তিতলি প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। নিজেকে কিছুটা সামলে নিয়ে অনিন্দর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে অনেক? আমি যদি আর না থাকি তুই থাকতে পারবি তো? তিতলি অনিন্দর মুখে হাত রেখে বলল, তুই উল্টো পাল্টা কথা বলছিস অনেক। আজকে কেন মন্দিরে নিয়ে এলাম জানি? আজ এই জগতের নাথ ভোলানাথকে সাক্ষী রেখে বলছি, ওকে আমি খুব ভালোবাসি দিদি। তিতলি অনিন্দর চোখ মুছতে মুছতে মৃদু হেসে বলল, বাবা এ দেখছি ভূতের মুখে রাম রাম। যা, ভগবানের প্রতি বিশ্বাসটা হলো শেষমেশ। অনিন্দ আর কোনো উত্তর দেয় না, শুধু তিতলির হাতটাকে আরো শক্ত করে চেপে ধরে, যেন কোনো মহাযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে। দুপুর থেকে সন্ধ্যা অবধি কেটে গেল, কিন্তু কোনো বিশেষ ঘটনা ঘটল না। রাতে খাবার পর বিছানায় গিয়ে বসল অনিন্দ। কই, সারাদিন তো কেটে গেল, কিছুই তো ঘটল না। তাহলে কি পুরোটাই তার মনের ভুল? পুরোটাই একটা কল্পনা থেকে জাগরিত হওয়া স্বপ্ন? যা হয় দেখা যাবে, এই ভেবে সে আর দেরি না করে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে কখন যে তার চোখ লেগে গেছে সে বুঝতেও পারেনি। ঘুমটা ভাঙল একটা কণ্ঠস্বরে, মেয়েলি কণ্ঠস্বর। তিতলির গলা না? বিছানায় উঠে বসল অনিন্দ। কণ্ঠস্বরটা আসছে বাইরে থেকে। নিশ্চয়ই কিছু দরকার হয়েছে, তাই এত রাতে বাড়িতে চলে এসেছে। এই ভেবে অনিন্দ বাড়ির বাইরে বেরিয়ে গেল। চারিদিকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিরীক্ষণ করেও কাউকে দেখতে পেল না। কণ্ঠস্বরটা কিন্তু
এখনো শুনতে পাচ্ছে সে। তারই নাম ধরে বারবার ডেকে চলেছে। তফাৎ শুধু এই যে এই শব্দের উৎসটা কিছুটা দূরে চলে গেছে। অনিন্দ সময় নষ্ট না করে শব্দের পিছু নিতে শুরু করলো। এত কিছুর মধ্যে অনিন্দ লক্ষ্যই করেনি যে তার বুকে ঝোলা সেই লকেটটা থেকে আবার লাল আভা নির্গত হচ্ছে। আভার বলা চলে না, এক রকমের তীব্র আলো নির্গত হচ্ছে সেই লকেটটা থেকে। অন্ধকারেও তাতে ভালো পথ দেখা যাচ্ছে। কণ্ঠস্বরটা এখনো যেন খুব কাছ থেকেই আসছে। এমন সময় হঠাৎ যেন অনিন্দর জ্ঞান চোখ খুলে গেল। এত রাতে সে কোথায় যাচ্ছে? তিতলি তাকে ডাকছে। তিতলির বাড়ি তাদের বাড়ির থেকে 20 মিনিটের পথ। এতটা রাস্তা একা সে এসেছে কিসের দরকারে? যদি একান্তই কোনো দরকার থাকতো তাহলে তো ফোন করলেই পারত। হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল অনিন্দর মাথায়। চারিদিকে ঘাড় ঘুরিয়ে সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই গলির ঠিক মাঝখানে। কাঁপা কাঁপা হাতে তিতলিকে ফোন করলো সে। প্রথমবার কোনো উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার ফোন করার পর ফোনটা ধরল তিতলি। ঘুম জড়ানো গলায় তিতলি জিজ্ঞাসা করলো, কি হয়েছে অনি? এত রাতে কেন ফোন করেছিস? কিছু কি বলবি? অনিন্দর হাত থেকে ফোনটা পড়ে গেল আচার খেয়ে। এবার তার কাছে সবটা কাচের মতো স্বচ্ছ। শিকার নিজেই এসেছে শিকারীকে ধরা দেবে বলে। হঠাৎ যেন ওর থেকে একটা পচা গন্ধ তার নাকে আসছে। তার লকেটটার দিকে চোখ গেল এবার। লকেটের দুটো চোখ আগুনের গোলার মতো জ্বলছে। লকেটটা যেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিল এতদিন। কোনো এক ঐশাচিক মুহূর্তের সাক্ষী হতে যেন আনন্দে আত্মহারা হয়ে আলোক বিচ্ছুরণ করছে লকেটটা। গন্ধটা যেন পেটের নাড়ি ভুঁড়ি অবধি বার করে দেবে এবার। নাকে হাত চাপা দিয়ে দ্রুত পায়ে সে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু এ কি, সে পা তুলতে পারছে না কেন? কোনো অদৃশ্য হাত যেন শক্ত করে তার পা দুটোকে চেপে রেখেছে। সেই হাতের বাঁধন ছড়ানোর মতো ক্ষমতা তার নেই। সামনের দিকে চোখ যেতেই যে দৃশ্য সে দেখল তাতে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। তার হাত থেকে হাত 10 দূরে একজন দাঁড়িয়ে আছে। একজন বলে ভুল হবে, একটা কিছু দাঁড়িয়ে আছে। কারণ এমন বীভৎস ভয়ানক মূর্তি আর যেই হোক মানুষের হতে পারে না। উচ্চতা অনিন্দর থেকেও প্রায় 1 হাত লম্বা। গায়ে যেন হাড়ের ওপর পাতলা মাংসের আস্তরণ। পিছনের চুলগুলো অন্ধকার আকাশে মিশে গেছে। আজকে রাতের চাঁদ হয়তো এই পিশাচিনীর চুলের আড়ালে চাপা পড়ে গেছে। মুখের দিকে তাকিয়ে শিউরে উঠল অনিন্দ। এমন নিষ্ঠুর হাসি সে আগে কখনো দেখেনি। চোখের সামনে জল জ্যান্ত একটা রক্ত মাংসের মানুষ থেকে সেই পিচাসিনীর লকলকে জীব যেন লালা পড়ছে। কতদিনের তৃষ্ণা মেটাবে আজ? প্রাণ ভরে রক্ত পান করবে সে, আর চিবিয়ে খাবে তার হাত পা মাথার খুলি। আস্তে আস্তে অনিন্দর দিকে এগিয়ে আসছে সেই মৃত্যুর দূত। আর যতই এগিয়ে আসছে ততই সেই মরা পচা গন্ধটা বিকট আকার ধারণ করছে। বমি পাচ্ছে অনিন্দর। চারিদিকের অন্ধকার যেন কয়েকশো গুণ বেড়ে গেছে। প্রতিটা পদক্ষেপের সাথে সেই পিশাচিনীর ঐশাচিক রূপ অনিন্দর কাছে আরো স্পষ্ট হয়ে উঠছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরোতে থাকা সারি সারি দাঁতগুলো যেন অনিন্দর মাংসের ভিতর প্রবেশ করার জন্য আকুল হয়ে উঠেছে। 1 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে সেই শাকিনী। খিলখিল করে
পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ছে সেই শয়তানি। হাত বাড়িয়ে বুকের লকেটটাকে এক হাতে ছেড়ে নিল লকেটের আসল মালিক। অনিত যেন ঘোরের মধ্যে আছে, তার কিচ্ছু করার নেই। সে শুধু এটাই ভাবছে তার মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বীভৎস হতে চলেছে। লকেটটাকে নিজের গলায় ঝুলিয়ে এবার অনিন্দর বুকের দিকে হাত বাড়ালো পিশাচিনী। অনিন্দ বুঝল আর কিছু মুহূর্ত, তার মধ্যে বুক চিড়ে ফালা করে দেবে এই হাত। হাতের তীক্ষ্ণ নখটা অনিন্দর বুকে বিঁধতে লাগলো, রক্ত বেরোচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে তার, চোখ ফেটে জল বেরোচ্ছে তার। এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু কি তার কপালে লেখা ছিল? অনিন্দ চোখ বন্ধ করে দিয়েছে। এবার আরো গভীরে ঢুকতে যেতে চাইছে ওই নখটা। এমন সময় অনিন্দ বুঝল তার বুকের ভেতর থেকে নখটা বেরিয়ে আসছে, পায়ের বাঁধনটাও যেন আলগা হয়ে এসেছে। তারপরেই কয়েকটা ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে অনিন্দ কিচ্ছু বুঝতে পারল না। চোখ খুলে তাকাতেই সে যে দৃশ্যটা দেখল তাতে সে আরো অবাক হয়ে গেল। তার সামনে দুটো মূর্তির মধ্যে লড়াই চলছে প্রবল আক্রোশের সাথে। কেউ যেন ওই পিশাচিনীর শরীরকে টুকরো টুকরো করে দিচ্ছে। হঠাৎ একটা তীব্র কণ্ঠের আর্তনাদ শুনতে পেল অনিন্দ। কিন্তু এই আর্তনাদ কোনো মানুষের নয়, এমন হাড় হিম করা শব্দ কেবল নরক থেকেই জন্ম নিতে পারে। গগনভেদী এই অর্থনাদ শিরায় উপশিরায় শিহরণ খেলিয়ে আবার থেমে গেল। এখন সব চুপচাপ। জমাট বাঁধা অন্ধকারটা অনেকটা কেটে গেছে। সেই অন্ধকার থেকেই বেরিয়ে এলো আরো একটি মূর্তি, কিন্তু এটা কোনো মানুষ বা কোনো পিশাচের নয়, একটা কুকুর, কালো কুচকুচে একটা কুকুর। ভীষণ ক্রোধে এখনো তার নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। গোটা মুখ জুড়ে এক যুদ্ধ জয়ের গৌরব। অনিন্দকে দেখে আবার সেই আগের মতোই লেজ নাড়তে লাগলো ভোলা। অনিন্দ অশ্রুভরা চোখে ভোলার দিকে এগিয়ে যেতেই ভোলা উল্টো দিকে ছুটতে আরম্ভ করলো। যাস না ভোলা, ফিরে আয়, বলতে বলতে অনিন্দ তার পিছনে ছুটল। ছুটতে ছুটতে অনিন্দ তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। পিছন ঘুরে অনিন্দ প্রশান্তের দৃষ্টিতে তাকালো। অনিন্দ তার বাড়ির পাশের সে শিব মন্দিরের ভিতর। অনিন্দ তাড়াতাড়ি করে মন্দিরের ভেতরে ঢুকে ভোলাকে ডাকতে যাবে, এমন সময় সে দেখল মন্দিরের ভিতর ভোলা কোথাও নেই। চারিদিকে পাগলের মতো দৃষ্টি ঘোরাতে ঘোরাতে অনিন্দ দেখল শিবলিঙ্গের পিছন দিকের দেওয়ালে একটা ছবি। সেই ছবিতে স্বয়ং মহাকালের পাশে বসে আছে একটা কুকুর, কালো কুচকুচে কুকুর। দৃষ্টি যেন অনিন্দর দিকেই ঘোরানো। সেই দৃষ্টিতে ফুটে উঠছে একটা মিষ্টি হাসি। অনিন্দ হাত জোড় করে কাঁদতে কাঁদতে মুখ দিয়ে একটাই শব্দ উচ্চারণ করলো, ভোলা।